সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকের জন্য সমস্যা হয়েছিল, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার শুরু করছি। এখানে আমি যে কথা বলছিলাম যে ধ্বনি বর্ণ অক্ষর নিয়ে আমরা এর আগে কথা বলেছি। অক্ষর আর বর্ণ যে এক জিনিস নয় সেটা আমরা বলেছি। এই যে এখানে যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যুক্ত বর্ণ, এটাকে কোনোভাবেই যুক্তাক্ষর বলা যাবে না, সে কথাই আমি বলছিলাম। এটাকে যুক্তাক্ষর বা সংযুক্তাক্ষর বলা যাবে না, এটাকে যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ আমরা বলতে পারবো। আর এখান থেকে প্রশ্ন কিভাবে হয়, প্রশ্নের ধরনের বিষয়ে বলছিলাম যে এখানে কি কি বর্ণ আছে, এরকম প্রশ্ন হতে পারে। এখানে এরকম অপশন দিল বা মূর্ধন্য স হ এমন দিয়ে দিল, তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে ক মূর্ধন্য স, গ সঠিক উত্তর। যে কারণে যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ আছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা দরকার। যে যুক্ত বর্ণগুলো বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষা এসে থাকে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটাতে একটু আগে লিখেছিলাম, এখানে আছে ক ক ক মূর্ধন্য স, ক মূর্ধন্য স। হ্যাঁ, আবার এভাবে আমরা লিখি, ব্রাহ্মণ বানানের ক্ষেত্রে লিখি, এখানে হবে হচ্ছে হ যোগ ম। আবার এই যে একটি বর্ণ লিখলাম যুক্ত বর্ণ, এখানে হচ্ছে বিজ্ঞান লেখার সময় লিখি বর্গীয় জ ইয় যুক্ত, ঠিক আছে। আর এখানে ঠিক তার উল্টো, এটা হচ্ছে ইয় যোগ বর্গীয় জ, ঠিক আছে। এরপরে যদি পাশে থাকে তাহলে দন্তন্য হবে হ দন্তন্য যুক্ত। হ নিচে থাকলে হ মূর্ধন্য যুক্ত, ঠিক আছে। আরো কিছু যুক্ত বর্ণ আছে, যেমন এখানে আছে হচ্ছে ত যোগ থ, ত যোগ থ। তারপরে এটা যদি আমরা লিখি তাহলে এখানে কিন্তু ত যোগ ত। যদি আমরা নিচে একটা ব দিয়ে দিই তাহলে ত যোগ ত যোগ ব। যদি এমন থাকে যে এর উপরে যদি মাত্রা দেওয়া হয় তাহলে কি হয়, ত যোগ র। এর নিচে যদি আমরা রস্য দিই তাহলে ত র র রস্য, ঠিক আছে। আবার যদি আমরা এভাবে দিই তাহলে ত র দীর্ঘ, ঠিক আছে। আবার আরো কিছু যুক্ত বর্ণ আছে, ক ত। ক ত এটাকে দুভাবে লেখা যায়, আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি ক যোগ ত, ক ত যুক্ত, ঠিক আছে। এরপরে যদি পাশে এরকম থাকে তাহলে তালবস্য র ফলা আর হচ্ছে দীর্ঘ উ, ঠিক আছে, র। আবার যদি এমন থাকে তাহলে কিন্তু তালব্যস্য র রস্য, ঠিক আছে। তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারপরে ই অ চ আছে, ই অ চ এভাবে লেখা যায়, আবার দুভাবে লেখা যায়, ইয় ইয় যোগ চ, তারপরে ইয় ইয় হসন্ত থাকবে, ইয় যোগ ছ, ইয় যোগ ছ। এই যে যুক্ত বর্ণগুলো লিখেছি, এর মধ্যে পরীক্ষায় আমরা দেখেছি এই সমস্ত বর্ণগুলো কিন্তু প্রায় আমরা লক্ষ্য করি পরীক্ষা আসে, এগুলো আসে ইয় চ ইয় ছ, এগুলো আসে। এই যুক্ত বর্ণগুলো সম্পর্কে কখনো কখনো আবার আমি যে আমরা আরো সেগুলো আপনি পারবেন, যেমন দন্তন্য দ ব যুক্ত, দন্তন্য, তারপর হচ্ছে দ যোগ ব,
এই যে এই যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এখান থেকে বিশ্বের সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অসংখ্যবার প্রশ্ন এসে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাবো। স্বরধ্বনি বা স্বরবর্ণ, স্বরধ্বনি, স্বরধ্বনি বা স্বরধ্বনি বা স্বরবর্ণ। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি আমি যদি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞেস করি স্বরধ্বনি বলতে কি বোঝেন, আপনারা সবাই বলবেন যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। হ্যাঁ, এই ডেফিনেশনটা রাইট, কিন্তু উচ্চতর ব্যাকরণে বা ভাষা বিজ্ঞানে এই সংজ্ঞাটি কিন্তু যথার্থ নয়। একদম যে আমি কিন্তু যথার্থ শব্দটি ব্যবহার করেছি, যথার্থ নয়। হবে, সাধারণভাবে হবে, দুর্বল ভাবে হবে সংজ্ঞাটি, যে বর্ণ, যে ধ্বনি বা যে বর্ণ অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত আহ হতে পারে, হতে পারে, সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, সাহায্য লাগে না, তাকে স্বরধ্বনি। এটা কিন্তু আমরা শিখে আসছি, ছোট ক্লাসগুলোতে শিখে আছে, কিন্তু উচ্চতর ব্যাকরণ বা ভাষা বিজ্ঞানে স্বরধ্বনি ডেফিনেশনটা হচ্ছে যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রে কোথাও বাধা পায় না। আমি আবারও বলছি, যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রে কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে। আর স্বরধ্বনি প্রকাশের জন্য যে বর্ণ ব্যবহার করি আমরা, যে চিহ্ন ব্যবহার করি তাকে বলা হয় স্বরবর্ণ। যেমন অ যখন আমরা বলি, আ, ই, উ, এ, এ, যখন এই যে উচ্চারণ করছে বাধা পাচ্ছে না। বাট ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের স্বরতন্ত্রে বাধা পায়, অন্যের সাহায্য লাগে। হ্যাঁ, ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনির ডেফিনেশনটা আপনারা শিখেছেন কি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন উদাহরণ যদি চাই তাহলে আপনি বলবেন ক উচ্চারণ করতে অ আসছে, ক অ আসছে, খ অ আসছে, গ অ আসছে। এই যে যে কারণে এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অন্যের সাহায্য লাগে। স্বরধ্বনিতে অন্যের সাহায্য লাগে না, এখানে অন্যের সাহায্য লাগে, এটা আপনারা বলবেন। উচ্চতর ব্যাকরণে বা ভাষা বিজ্ঞানে স্বরধ্বনির ব্যঞ্জন ধ্বনির ডেফিনেশনটা হচ্ছে যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রে কোথাও না কোথাও এতটুকু বাধা পায়। ঠিক আছে, যেন ক, খ, গ, ঘ যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এখানে বাধা পাচ্ছে, যে কারণে এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার আসুন স্বরধ্বনি, তাহলে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির আমরা ডেফিনেশনটা শিখে নিলাম। আর একটা কথা মাঝখানে বলে রাখি, ব্যাকরণ টেকনিক দিয়ে যদি ব্যাকরণ শেখেন তাহলে ওই ব্যাকরণ শেখার কোনো দাম নেই, দুদিন পরে ভুলে যাবেন। ব্যাকরণ টেকনিক দিয়ে শেখা যায় না। ব্যাকরণ শিখতে হয় ব্যাকরণের সংজ্ঞা দিয়ে, ব্যাকরণের নিয়ম দিয়ে, ব্যাকরণের শৃঙ্খলা দিয়ে, ব্যাকরণের শব্দ দিয়ে শিখতে হয়। অন্য কোনো পন্থায় যদি শিখতে চান, যাদের ব্যাকরণ সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এরকম বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, কোচিং টোচিং এ পড়ায় শর্টকাট, তারপরে হচ্ছে কৌশল শিখিয়ে দেয়, এগুলো কিন্তু কোনোভাবেই উচিত না। এগুলোতে শেখাও যায় না, এবং রাষ্ট্রীয় ভাবেও কিন্তু কোনো ব্যাকরণ বিকৃত, ভাষা বিকৃত করে অনিয়ম করে পড়ানো, এটা অনৈতিক একটি কাজ বলে আমি মনে করি। হ্যাঁ, একজন শিক্ষক পড়াতে যে মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে তার, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছে করে কিছু এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করা, যে টেকনিকটাকে ভাষা বিজ্ঞান, ভাষা তত্ত্ব, ব্যাকরণকে ধ্বংস করে দিতে পারে, সেই ধরনের টেকনিক অবলম্বন করার অধিকার কিন্তু নাই রাষ্ট্রীয় ভাবে। ইচ্ছে করলেই আমরা টেকনিক অবলম্বন করতে পারি না। হ্যাঁ, এমন টেকনিক আমরা অবলম্বন করতে পারি যে টেকনিকটা কে রুলস সাপোর্ট দিতে পারে, সংজ্ঞা সাপোর্ট দিতে পারে, এবং সেটি খুবই যুক্তিযুক্ত, তাহলে সেই টেকনিকটা ব্যবহার করা যাবে। এমন কোন টেকনিক ব্যবহার করা যাবে না যে টেকনিকের কারণে একটা মারাত্মক ভুল হতে পারে, ভাষা বিজ্ঞানের ব্যাকরণে মারাত্মক ভুল হতে পারে, সেই টেকনিকটা অবশ্যই অনুসরণ করা যাবে না, সেই টেকনিকটা শেখানো অনুচিত বলে আমি মনে করি। ঠিক আছে, আসুন স্বরধ্বনি, স্বরধ্বনি এবং স্বরবর্ণ কাকে বলে সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। স্বরধ্বনি আবারও বলি, যে ধ্বনি দুই রকম সংজ্ঞায় আমি বলেছি, যে
যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে। আরেকটা কি বলেছে, যে ধ্বনি উচ্চারণে কোনো বাধা পায় না। এটা হলো স্বরধ্বনির ডেফিনেশন বা সংজ্ঞা। কিন্তু স্বরবর্ণ কি? স্বরধ্বনি প্রকাশের জন্য যে বর্ণ, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলে। এর আগে কিন্তু আগের ক্লাসে আমি বলেছি বর্ণ হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাপার, আর ধ্বনি হচ্ছে শ্রবণ যন্ত্রের ব্যাপার, অর্থাৎ বর্ণটা শুধু লেখায় যায়। ঠিক আছে, তাহলে স্বরবর্ণ মোট কয়টি, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। স্বরবর্ণ হচ্ছে মোট স্বরবর্ণ মোট স্বরবর্ণ হচ্ছে 11টি। হ্যাঁ, স্বরবর্ণ স্বরবর্ণ মোট 11টি। এটা প্রতিষ্ঠিত, আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত কিন্তু 11টি। ঠিক আছে, আমরা 12টিও বলতে পারবো না, যেমন 112টি কিন্তু ছিল, যে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধ না। স্বরবর্ণ বলছি, যে স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই, স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও। রির পরে একটা লি লেখার প্রচলন ছিল, এরকম লি লেখার প্রচলন ছিল। সেই লি কে ধরলে কিন্তু 12টি হয়ে যাবে, লিটা কিন্তু এখন নেই। ঠিক আছে, তার আগে সংস্কৃত ব্যাকরণেও কিন্তু আরো কয়েকটি বর্ণ ব্যবহার করা হয়েছে। যাই হোক, লি কিন্তু এখন নেই। এই জন্য স্বরবর্ণ কয়টি যদি আসে, স্বরবর্ণ কয়টি, 9টি 10 11টি 12টি, তাহলে অবশ্যই স্বরবর্ণ হবে হচ্ছে কয়টি, 11টি। বর্ণগুলো লিখি আমরা, আপনার খাতার মধ্যে লেখেন স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও। এই হচ্ছে 11টি বর্ণ। এই 11টি বর্ণের মধ্যে দেখেন মাত্রার একটা বিষয় আছে। মাত্রা হচ্ছে 3 প্রকার, পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, তারপরে হচ্ছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা, এবং 3 নম্বর হচ্ছে মাত্রাবিহীন, মাত্রাবিহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাবিহীন। তাহলে এখানে মাত্রাবিহীন বর্ণ, মাত্রা পূর্ণমাত্রা বর্ণ কয়টি আছে? 1 2 3 4 5 6। এই 6টি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, 6টি। এবার আসেন অর্ধমাত্রা বর্ণ। অর্ধমাত্রা বর্ণ হচ্ছে রি, এই যে অর্ধমাত্রা, একটি, একটি। আর মাত্রাবিহীন বর্ণ কয়টি আছে? 1 2 3 4, 4টি। ঠিক আছে, মাত্রাবিহীন মানে যেখানে মাত্রা নেই। তাহলে এখান থেকে যদি এখন প্রশ্ন হয় যে মোট বর্ণের স্বরবর্ণ কয়টি? 11টি। তারপরে পূর্ণমাত্রা, স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 6টি হবে। স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 1টি হবে। স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি? 4টি হবে। ওকে, মাত্রা সম্পর্কে, স্বরবর্ণের মাত্রা সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। এবার ব্যঞ্জন বর্ণে আমরা যখন যাব সেখানেও মাত্রার একটা জ্ঞান আমরা কিন্তু সেখান থেকে নেব। তো এটা হচ্ছে, আমি যে এখানে 11টি বর্ণ লিখেছি, এই যে 11টি বর্ণ, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় বর্ণের পূর্ণরূপ। এগুলোকে বলা হয় বর্ণের পূর্ণরূপ। বর্ণের তাহলে পূর্ণরূপ আবার সংক্ষিপ্ত রূপও কিন্তু আছে। ঠিক আছে, যেহেতু পূর্ণরূপের কথা আসছে তাহলে সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এগুলো হচ্ছে পূর্ণরূপ, যে বর্ণগুলো বলেছে এগুলো পূর্ণরূপ। পূর্ণরূপ গুলো আমরা পাশাপাশি লিখি, সবাই আমার মতো করে লেখেন, যে স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও। নিচে নিচে আমি 11টি বর্ণ লিখেছি। এই 11টি বর্ণই হচ্ছে পূর্ণ মাত্রা। কি এটা হচ্ছে পূর্ণ রূপ, পূর্ণ মাত্রা নয়, এটা হচ্ছে পূর্ণ রূপ, পূর্ণ রূপ। তাহলে এর সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ হচ্ছে, স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই।
এর পূর্ণ রূপ আছে, স্বরেয়ার পূর্ণ রূপ আছে, কিন্তু সংক্ষিপ্ত রূপ নেই। স্বরেয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, এটা হচ্ছে রস্বইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণ রূপ হচ্ছে 11টি, আর সংক্ষিপ্ত রূপ একটির এখানে কিন্তু নাই। তাহলে কয়টি হলো? 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এগুলো সবই হচ্ছে কয়েকার বা কার। তাহলে কারের সংখ্যা কয়টি? কারের সংখ্যা হচ্ছে 10টি। এই প্রশ্ন কিন্তু বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আবার এটিও আসছে বিশেষ পরীক্ষাতেই আসছে যে মোট কারের সংখ্যা কতটি? মোট কারের সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বর্ণের তাহলে অনেকগুলো তথ্য কিন্তু এখানে আমাদের কাছে এসে গেল। তথ্যগুলো কি? যে স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি? 11টি। বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কারের সংখ্যা কয়টি? 10টি। কোন বর্ণের কার নেই? অ, এটা কিন্তু কার নেই। আমরা তথ্য কিন্তু বের করে নিচ্ছি। স্বরবর্ণ পড়ানোর পরে আপনি এখান থেকে 100টি অবজেক্টিভ কিন্তু বের করে ফেলতে পারবেন। এবার আমরা স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি, লিখিত মৌলিক স্বরধ্বনি, অলিখিত মৌলিক স্বরধ্বনি আমরা বের করব। বের করার একটা পদ্ধতি আছে, সেটা কিন্তু শিখতে হবে। কারণ স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখন মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে যে ধ্বনি দিয়ে আমরা সকল প্রকার উচ্চারণ করতে পারি সেগুলোকে বলে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমরা এখানে স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যু, এ, ও। 1, 2, 3, 4, 5, 6। 6টি মৌলিক স্বরধ্বনি আমরা বের করেছি। এখন এর বাইরে আছে 1, 2, 3, 4, 5। অর্থাৎ 6টিকে আমরা সরাসরি মৌলিক স্বরধ্বনি বলছি, আর বাকি 1, 2, 3, 4, 5 এই 5টিকে কিভাবে বাদ দেব তার পদ্ধতি জানতে হবে। আমি আবারও বলছি যে মৌলিক স্বরধ্বনি বের করার জন্য বাকি 5টি বর্ণকে কিভাবে বাদ দিতে হবে সেটা কিন্তু শিখে নিতে হবে। মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে বর্ণ প্রধান নয়, ধ্বনি প্রধান, উচ্চারণটাই প্রধান। যেমন রস্বই এবং দীর্ঘই। রস্বই শব্দের অর্থ কি? রস্বই মানে হচ্ছে ইটা ছোট, আর দীর্ঘই মানে কি? ইটা হচ্ছে দীর্ঘ বা লম্বা। রস্বইকার এবং দীর্ঘইকার বানানে পার্থক্য সৃষ্টি করে, কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। যেমন নদীর সাথে নদীর সাথে দীর্ঘইকার থাকার কারণে আমরা কিন্তু কখনো দীর্ঘ উচ্চারণ করছি না যে নদী। নদী বা বাড়ি, বাড়িতে রস্বইকার আছে, যে কারণে আমরা বাড়ি দ্রুত কিন্তু উচ্চারণ করছি না। তাহলে বোঝা গেল রস্বইকার এবং দীর্ঘইকার বানানে পার্থক্য সৃষ্টি করে, কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। যে কারণে আমরা এই দুটো মিলে একটা ই নিয়েছি। অনেক সময় আমরা বলে থাকি যে মৌলিক স্বরধ্বনি বের করার ক্ষেত্রে দীর্ঘইকার বাদ রস্বই নিলাম। আসলে কথাটি কিন্তু এমন নয়। কথা হচ্ছে কি যে রস্বইকার দীর্ঘইকারের যে একটা উচ্চারণ ই, আমরা এই দুটো মিলে একটা ই নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনাকে এটা কেউ বলবে না। আমি তো সারা বাংলাদেশে পড়িয়েছি, ঢাকা সহ সারা বাংলাদেশে পড়িয়েছি, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হয়নি। 8, 9, 10, 11, 12 ক্লাসে শেখানো হয়নি। বিসিএস এও কিন্তু এইভাবে কিন্তু এগুলো শেখানো হচ্ছে না। সূক্ষ্ম বিষয়টা, এটা দরকার আছে, তাছাড়া আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
এবার আসুন, হ্রস্বকার এবং দীর্ঘকার এই দুটো বর্ণ, এই দুটো বর্ণ বানানে পার্থক্য সৃষ্টি করে কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। যেমন 19 বানানটা আমরা কিন্তু হ্রস্ব উ দিয়ে লিখি, 19 বানানটা হ্রস্ব উ দিয়ে লিখি, হ্রস্ব উ দিয়ে লিখি 19 বানানটি আমরা। আর 29, 39, 49, 59, 69, 79, 89 এই বানানগুলো দীর্ঘকার দিয়ে লেখার প্রচলন রয়েছে, তৎসম শব্দ বলে লেখার প্রচলন রয়েছে, দীর্ঘকার দিয়ে লেখার প্রচলন রয়েছে। এখন দীর্ঘকার থাকার কারণে কি আমরা দীর্ঘ উচ্চারণ করি? 29, 59, 89 বলছি না, তাহলে বোঝা যাচ্ছে। আবার 19 এটা আমরা দ্রুত পড়ছি না, তাহলে বোঝা গেল যে হ্রস্বকার এবং দীর্ঘকার বানানে পার্থক্য সৃষ্টি করে কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। ধ্বনির ক্ষেত্রে উচ্চারণটাই প্রধান, অর্থাৎ আমরা এখানে দীর্ঘকার নিলাম বা হ্রস্বকার নিলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখানে একটা উ নিয়েছি। ওকে, তাহলে মৌলিক স্বরধ্বনি বের করার কিন্তু পদ্ধতি জানতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা ই নিলাম আর এখান থেকে আমরা একটা উ নিলাম। এবার আসুন, ওই রি কে আমরা বাদ দেব। রি কে বাদ দেওয়ার যুক্তি কি? অধিকাংশ ব্যাকরণবিদ বলেন রি স্বরধ্বনি না, স্বরবর্ণ না। কেন নয়? তাদের যুক্তি হচ্ছে রিটা এখানে উচ্চারণ করতে র যোগ ই, রি যেমন র যোগ ই, তাহলে কি হলো? রি। তাহলে স্বরধ্বনি সাহায্য নিচ্ছে, যে কারণে এটি কখনো স্বরধ্বনি হতে পারে না। তাছাড়া এই রিটা অনেকে বলেন যে এটা নিষ্প্রয়োজন। কেন? রিটা না থাকলেও অসুবিধা ছিল না, ব্যঞ্জন বর্ণেও দরকার ছিল না। তখন রিতে আমরা ঋতু লিখি, মেয়ের নাম লিখি ঋতু, সেক্ষেত্রে রয়রস্যি তয়রস্য ঋতু কিন্তু আমরা লিখতে পারতাম ঋতু, এভাবে লিখতে পারতাম ঋতু। তাহলে বোঝা যাচ্ছে যে এটি নিষ্প্রয়োজন, এই জন্য এটা আমরা বাদ দিচ্ছি। এখন আপনার প্রশ্ন করতে পারেন এটা যেহেতু দরকার নাই তাহলে রাখা হয়েছে কেন? এটা দরকার নাই রাখা হয়েছে হচ্ছে এটা প্রচলিত হয়ে এসেছে, যে কারণে আমরা সরাতে পারছি না, এটা রয়ে গেছে। অদূর ভবিষ্যতে এটা হয়তো বাদ দিয়ে দিবে। এবার আসুন ওইকে কেন বাদ দেবো? ওইকে বাদ দেওয়ার যুক্তি হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনির মধ্যে ওই রয়ে গেছে, স্বরে রস্যই, কি হলো? ওই, অথবা ও রস্যই ওই, আমার মৌলিক স্বরধ্বনির মধ্যেই তো স্বরে রস্যই ও রস্যই আছে, সুতরাং এটা আলাদা ভাবে দরকার নেই। ওই দেখা যায় তালগা, স্বরে রস্য, ওই দেখা যায় অ রস্য ওই, এটা কিন্তু আমরা উচ্চারণ করতে পারি। এবার আবার মৌলিক স্বরধ্বনি বের করার ক্ষেত্রে আমরা ও কে বাদ দেব। ও কে কিভাবে বাদ দেব? স্বরে রস্য দিয়ে আমরা ও উচ্চারণ করতে পারছি, আবার ও রস্য দিয়ে আমরা ও উচ্চারণ করতে পারছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মৌলিক স্বরধ্বনি দিয়ে আমরা ওই উচ্চারণ করতে পারছি, এই জন্য ওই এবং ও কিন্তু বাদ যাবে। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি হলো? এই এক দুইটি, আর এই দুটো মিলে একটি তিনটি, এই দুটো মিলে একটি চারটি, এটা বাদ, এটা হচ্ছে পাঁচ পাঁচ, আর এটা ছয়, ছয়। তাহলে 6টি মৌলিক স্বরধ্বনি আমরা পেয়ে গেলাম। আবার আমি বলছি, 1 2, এই দুইটা মিলে 1 3, এই দুইটা মিলে 1 4, আর এই একটা হচ্ছে 5, আর এই একটা হচ্ছে 6। মৌলিক স্বরধ্বনি আমরা এখানে 6টি পেলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করেন স্যার মৌলিক স্বরধ্বনি কি 6টি, আমি বলে যে না, মৌলিক স্বরধ্বনি কিন্তু 6টি নয়, বরং মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে এখানে পাওয়া গেল কয়টি? এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 6টি। তাহলে 7টি হলো কিভাবে? ব্যাকরণ কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ব্যাকরণ সায়েন্স বুঝে নিতে হবে। আমরা এখানে বলছি 7টি, তাহলে 6টি হলো, তাই না? কিভাবে হলো বুঝতে হবে। যেমন আমরা যখন লিখি বয়কার লয়াকার, ঠিক আছে, বয়কার লয়াকার, বয়কার ল আকার কি হয়? এটা শুদ্ধ উচ্চারণ কিন্তু হয় হচ্ছে বেলা। ময়কার লয়কার মেলায় যায় রে, তাই না? মেলা, মেলা। তারপরে হচ্ছে এ ক টয়রস্যি, এটা ঠিক আছে একটি, বাট আমরা যদি বলি
এ ক ট আকার, এ ক ট আকার একটা, কিন্তু ঠিক আছে, একটা একটা। তাহলে বেলাকে আমরা শুদ্ধ উচ্চারণে বেলা বলি, বেলাকে আমরা শুদ্ধ উচ্চারণে বেলা, এই যে আমরা লিখি বয়কার লয়কার, শুদ্ধ উচ্চারণ হচ্ছে বেলা। আমরা এভাবে লিখি শুদ্ধ উচ্চারণ মেলা, এইভাবে আমরা লিখি শুদ্ধ উচ্চারণ হচ্ছে একটা। তাহলে আমরা একটা এ উচ্চারণ করছি এরকম, বা এরকম একটা এ উচ্চারণ করছি, কিন্তু এটা কিন্তু বর্ণের মধ্যে নেই। অর্থাৎ অহরহ আমরা একটা শুদ্ধ উচ্চারণের মধ্যে এ ব্যবহার করছি, কিন্তু এ কিন্তু এখানে নেই। যে কারণে এই এটা হচ্ছে অলিখিত মৌলিক স্বরধ্বনি। তাহলে এখানে আমাদের 6টি মৌলিক স্বরধ্বনি পেলাম, আর এটা হচ্ছে অলিখিত মৌলিক স্বরধ্বনি। তাহলে মোট স্বরধ্বনি, মোট মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, তার মধ্যে লিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 6টি, অলিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে একটি, মোট একটি, মোট 7টি। আমরা যখন একটি উচ্চারণ করি তখন একটি হবে, কিন্তু যখন আমরা ট আকার দিই তখন এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে একটা, এ এ আসছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল কিভাবে মৌলিক স্বরধ্বনি আমরা বের করেছি, পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছি। আর এখান থেকে প্রশ্ন হতে পারে যে মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে হবে মোট 7টি। আর যদি বলা হয় লিখিত মৌলিক স্বরধ্বনি কয়টি, 6টি। যদি প্রশ্ন হয় অলিখিত মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে হবে হচ্ছে একটি। আবার যৌগিক ধ্বনির বর্ণ আছে, ওই ও এ দুটো হচ্ছে যৌগিক ধ্বনির বর্ণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় আমাদের সামনে বেরিয়ে এলো স্বরবর্ণ থেকে। স্বরবর্ণ কি, তার উত্তর আমরা পেয়েছি। স্বরবর্ণ মোট কয়টি, সঠিক উত্তর 11টি। তারপরে স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি, 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়। কারের সংখ্যা মোট কতটি, 10টি। কোন বর্ণের কার নেই, স্বরীয়র কোনো কার নেই। স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি, একটি। স্বরবর্ণে স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি, 4টি। এ ওই ও ও। স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি, একটি। রি। স্বরবর্ণে পূর্ণ মাত্রা বর্ণ কয়টি, স্বরীয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, 6টি। তার প্রশ্ন হতে পারে যে মৌলিক স্বরধ্বনি কয়টি, মোট মৌলিক স্বরধ্বনি কয়টি, 6টি। লিখিত মৌলিক মোট মৌলিক স্বরধ্বনি কয়টি, 7টি। লিখিত মৌলিক স্বরধ্বনি কয়টি, 6টি। অলিখিত মৌলিক স্বরধ্বনি কয়টি, একটি। যৌগিক বর্ণ কয়টি, 2টি। ঠিক আছে। এভাবে প্রশ্ন হতে পারে, যেভাবে প্রশ্ন হোক না কেন আপনি সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার আমরা ব্যঞ্জন বর্ণে প্রবেশ করব। ব্যঞ্জন বর্ণ কয়টি, কে কে লিখতে পারেন, সবাই লেখেন তো, ব্যঞ্জন বর্ণগুলো লেখেন তো। এই মুহূর্তে যারা ক্লাস করছেন তাদের আমি 3 মিনিট সময় দিলাম। এই 3 মিনিটের মধ্যে ব্যঞ্জন বর্ণগুলো আপনার খাতায় আপনি লিখবেন। লেখার পরে কমেন্টস করবেন যে 39টি ব্যঞ্জন বর্ণ লিখতে পেরেছি। হ্যাঁ, আমি 3 মিনিট সময় দিলাম, আপনারা যে যেখানে আছেন 39টি ব্যঞ্জন বর্ণ আপনি লিখবেন। এমনও তো হতে পারে ভাইভাতে আপনাকে টেবিলে কাগজ কলম এগিয়ে দিয়ে বলতে পারে যে 39টি বর্ণ লিখে দেন। ভাষার মাস চলছে, বাংলা বর্ণ কয়টি, 50টি। 50টি বর্ণ একটু লিখে দেখান। ঠিক আছে, স্বরবর্ণ লেখা দরকার নাই, ব্যঞ্জন বর্ণ লিখে দেন। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে, করেছে। সুতরাং আমি একটা কোশ্চেন আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি যে আপনি যেখান থেকে ক্লাস করছেন, দেশের যে জায়গা থেকে ক্লাস করছেন, এই মুহূর্তে আপনি 39টি বর্ণ 3 মিনিটে লিখে আমাকে বলেন। যে ছবি তুলে পাঠাতে পারেন তো আরো ভালো। কে পারে দেখি, আমি দেখতে চাই। 3 মিনিট।
পেরেছেন সবাই লিখতে? দু একজন লিখেছেন। তাহলে 39টি বর্ণ লিখতে বলেছিলাম আপনাদের। কে কে লিখতে পেরেছেন একটু জানান তো। কে কে লিখতে পেরেছেন? আমি লিখে দিচ্ছি। লিখেছি লিখেছি লিখেছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা প্রিয়া, তারপর হচ্ছে সজল নাথ, রেজাউর রহমান লিখেছি স্যার, ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে হ্যাঁ, অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ওকে আদাব। তারপর হচ্ছে কোন বইটি ভালো শেষে বলে দেবো, ঠিক আছে, ওকে। ক ক গ গ ম, অন্তঃস্থ জ র ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব হ, র হ, হস্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে 39 বর্ণগুলো আমি উচ্চারণ করে দিচ্ছি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ছ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তঃস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব হ, র, হ, অন্তঃস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে 39টি বর্ণ। নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আগে কিন্তু একটু আগে আমি বলেছি যে স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রার বর্ণ আছে হচ্ছে একটি, আর মাত্রা পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে 6টি। স্বরেয়া, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, 6টি আছে। আর অর্ধমাত্রার বর্ণ আছে একটি রি, এ ওই ও ও, 4টি আছে হচ্ছে মাত্রাবিহীন বর্ণ। এখন আসি যে এখানে মাত্রাবিহীন বর্ণ কয়টি আছে? 1 2 3 4, নিচে 4টায় কোনো মাত্রা নেই, আর এখানে আছে 2টি বর্ণ। এই 4টি আর 2টি কয়টি হয়? 6টি। এই 6টি বর্ণে মাত্রা নেই, তার মানে হচ্ছে 4টি আর হচ্ছে এখানে 6টি, মোট কতটি হলো? 10টি হলো। আমি আবারও বলছি যে স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 4টি, আর এখানে মাত্রাবিহীন বর্ণ হলো 6টি। 4 আর 6 হলো 10টি, তাহলে মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 6টি। এখন আমি একটু আপনাদের কাজ দেব, সেটা হচ্ছে এখানে অর্ধমাত্রার বর্ণ কয়টি আছে? এখানে ঝ, ক, খ, গ, ঘ, এই ঝটা আবার একটু কমেন্টস করতে হবে সবাইকে। ঝটা কি পূর্ণ মাত্রার বর্ণ?
অর্ধমাত্রার বর্ণ না মাত্রাবিহীন বর্ণ? জানাতে হবে একটু আমাকে, খুব দ্রুত জানাতে হবে। ঝ, আবারও বলি, ঝ কি পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ নাকি মাত্রাবিহীন বর্ণ? ঝর কথা বলেছি, আবারও বলি, ঝ কি পূর্ণমাত্রার বর্ণ না অর্ধমাত্রার বর্ণ না মাত্রাবিহীন বর্ণ? বলতে হবে, 1 মিনিট সময়। সবাই পার্টিসিপেট করেন, পার্টিসিপেট করতে হবে সবাইকে, এই প্রশ্নের উত্তর লিখতে হবে সবাইকে। বলতে হবে, 1 মিনিট সময়। অর্ধমাত্রা, 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 অর্ধমাত্রা। রি বলেছেন অর্ধমাত্রা, অর্ধমাত্রা। এইটি এইটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসে যেতে পারে। আপনি ব্যাকরণ সব পড়ে শেষ করে দিলেন, হ্যাঁ, কিন্তু রিটা হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। রি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, মনে রাখতে হবে, পূর্ণমাত্রার বর্ণ। এই যে পূর্ণমাত্রার বর্ণ। রিটা হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। এখন আসুন তাহলে আমরা অর্ধমাত্রা বের করে ফেলি। অর্ধমাত্রা হচ্ছে এই যেটা খ, গ, তারপর হচ্ছে মূর্ধন্য 3, 4, 5, 6, 6, 7। তাহলে 1, 2, 2, 2, 2, 2, 2, 3, 4, 5, 5, 6, 7। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 7টি রয়েছে। এক, এই যে দেখা দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্যস্য 7টি। 7 আর 1 হচ্ছে 8, 8টি। তাহলে আর বাকিগুলো হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। বাকি কয়টি আছে আমরা এক্ষুনি এখান থেকে গুনে নিতে পারি, বুঝে নিতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 26 আর 6 কত হয়? 26 আর 6 32, এই যে 32। ঠিক আছে, 26 আর 6 32। এখন যদি প্রশ্ন হয় যে স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 26টি। যদি প্রশ্ন হয় মোট পূর্ণমাত্রার বর্ণ কয়টি, তাহলে 32টি হবে। যদি প্রশ্ন হয় স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 1টি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 7টি। মোট অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। এবার আসুন স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি? 4টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি? 6টি। মোট মাত্রাবিহীন বর্ণ কয়টি? 10টি। অবজেক্টিভ কত লাগবে বলেন? এভাবেই হচ্ছে ব্যাকরণ পাঠের নিয়ম। এবং ঝ পূর্ণমাত্রার বর্ণ সেটা তো বলেছি, শত শত অবজেক্টিভ বের করা যাবে। এভাবে এইসব প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, কিন্তু আমরা বুঝে না পড়ার কারণে কিন্তু ব্যাকরণ উত্তরগুলো দিতে পারি না। ঠিক আছে, এবার সবাই একটু লেখেন যে ক থেকে ম পর্যন্ত মোট কতটি বর্ণ আছে?
ক থেকে ম পর্যন্ত মোট বর্ণের সংখ্যা কত? এখান থেকে শুরু এ পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। এই 25টিকে একসঙ্গে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। সবাই লিখে নেন, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে একসঙ্গে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এগুলোকে স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি কেন বলা হয়েছে, তাহলে আমি অর্থগত দিক থেকে বলবো এই বর্ণগুলো বাকযন্ত্রের বিশেষ বিশেষ জায়গা স্পর্শ করে উচ্চারিত হয় বলে, প্রায় সব জায়গাগুলোই টাচ করে উচ্চারিত হয়, স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলোকে স্পর্শধ্বনি বলা হয়েছে বা স্পৃষ্টধ্বনি বলা হয়েছে। ঠিক আছে, এই 25টি ধ্বনিকে এবার আসুন অল্প প্রাণ এবং মহাপ্রাণ বলতে আমরা কি বুঝি। তার আগে আরেকটি জিনিস, অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে যাবার আগে আমরা একটি জিনিস জেনে নেই, এই যেটা পরীক্ষায় কিন্তু এসেছে যে ক খ গ ঘ ঙ এটা একটা বর্গ, এটাকে বলা, এই লাইনটার একটা নাম আছে কি, সেটাকে বলা হয় হচ্ছে ক বর্গ। এবার আসেন জ ছ বর্গীয় জ ঝ ঞ, এই লাইনের একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে চ বর্গ, চ বর্গ। ট ঠ ড ঢ মূর্ধন্য, এই লাইনেরও একটি নাম আছে, সেটাকে বলা হয়েছে মূর্ধন্য, মূর্ধন্য মূর্ধন্য ট, এটা হচ্ছে ক চ ট, ট, ট বর্গ, ট বর্গ। ত থ দ ধ দন্তন্য, এটাকে বলা হয় হচ্ছে ত বর্গ। প ফ ব ভ ম, এগুলোকে বলা হচ্ছে প বর্গ। ঠিক আছে, তাহলে এই যে 5টি লাইন, 1 1 2 3 4, এই 5টি লাইনের 5টি নাম আছে। ক দিয়ে শুরু বলে এটা ক বর্গ, চ দিয়ে শুরু বলে এটা চ বর্গ, ট দিয়ে শুরু বলে ট বর্গ, ত দিয়ে শুরু বলে ত বর্গ, প দিয়ে শুরু বলে এটা হচ্ছে প বর্গ। কিন্তু উচ্চারণগত দিক থেকে কিন্তু ক খ গ ঘ ঙ কে বলা হয় হচ্ছে কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি। এখন আমাকে যে জিজ্ঞেস করেন এগুলোর কণ্ঠধ্বনি বলা হয় কেন, সহজ উত্তর, এগুলো উচ্চারণের সময় কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হয়েছে কণ্ঠধ্বনি। চ ছ বর্গীয় জ ঝ ঞ, এগুলোকে বলা হয় এই তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি বলা হয়ে থাকে। ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলোকে বলা হয় মূর্ধাধ্বনি, মূর্ধন্য, মূর্ধন্য ধ্বনি। তার মূর্ধা শব্দের অর্থ হচ্ছে মূর্ধাধ্বনি, মূর্ধন্য, মূর্ধ, এগুলো মূর্ধা শব্দের অর্থ হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য, এটাকে মূর্ধন্য ধ্বনি বলা হয়, বা মূর্ধ শব্দের অর্থ হচ্ছে দাঁতের যে অংশটুকু মাংসের মধ্যে থাকে সেগুলো মূর্ধ। ত থ দ ধ দন্তন্য, এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি, দন্ত মানে হচ্ছে দাঁত, দাঁত স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলোকে দন্ত ধ্বনি বলা হয়েছে। প ফ ব ঘ ম, এগুলোকে বলা হয়েছে হচ্ছে ওষ্ঠ ধ্বনি, ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট আর কি, ঠোঁট। তাহলে ঠোঁটের ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য, প ফ ব ভ ম, এগুলো ওষ্ঠ ধ্বনি, মানে ঠোঁট ছাড়া এগুলো উচ্চারণ করা যায় না। এখন আসুন এখানে আবার এই 25টি ধ্বনির মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ আছে। অল্প প্রাণ কাকে বলে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য বেশি থাকে তাকে মহাপ্রাণ, আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য কম থাকে তাকে বলা হয় অল্প প্রাণ। অর্থাৎ এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণ করতে গিয়ে বাতাসের আধিক্য যদি থাকে তাহলে সেটি মহাপ্রাণ হবে, আর বাতাসের আধিক্য কম থাকলে সেটি অল্প প্রাণ হবে। এখন আমরা দেখে নেই কোনগুলো অল্প প্রাণ এবং কোনগুলো মহাপ্রাণ। খুবই সাইন্টিফিক কিন্তু এগুলো বুঝে নিতে হবে।
খুবই সায়েন্টিফিক। যেমন ক, আমরা যখন ক উচ্চারণ করছি, আপনার কাছে যদি কাগজ থাকে, মুখের কাছে কাগজ ধরেন, ক যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু বাতাসের আধিক্য কম, কিন্তু খ যখন বলছি খ, তখন কিন্তু অনেক বাতাস বের হচ্ছে। এটা আপনি নিজেও কিন্তু পরীক্ষা করতে পারবেন, এটা পরীক্ষিত। আমি কিন্তু বলেছি ব্যাকরণ একটা সায়েন্স। ক খ, তাহলে যখন আমরা খ উচ্চারণ করছি তখন কিন্তু বাতাস বেশি লাগছে। আপনি মুখের সামনে হাতটা নিলেও কিন্তু অনুভব করতে পারবেন যে বাতাসের আধিক্য কতটা বেশি, কিন্তু এগুলো উচ্চারণ করলে কিন্তু বাতাসের আধিক্য কম। তাহলে আমরা দেখি, এই লাইনটার নাম দিলাম 1, এটা হচ্ছে 2, এইটা লাইনটার নাম দিলাম হচ্ছে 3, এই লাইনটা 4, এটা হচ্ছে 5। অর্থাৎ ক চ ট ত প এটার নাম হচ্ছে 1, খ ছ ঠ ত প এটার নাম হচ্ছে 2, গ জ ড দ ব এটার নাম হচ্ছে 3, ঘ ঝ ঢ ধ ব এটার নাম হচ্ছে 4, ও ই মূর্ধন্য দ দ ম এটার নাম দিলাম হচ্ছে 5। এখন আসুন 3 এবং 1 এবং 3 এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ সংখ্যাটি লিখে দিলাম অল্প প্রাণ। আর 2 4 এই জোড় সংখ্যা হচ্ছে মহাপ্রাণ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 1 আর 3 এগুলো হচ্ছে অল্প প্রাণ। যেমন ক চ ট ত প উচ্চারণ করেন, বাতাস কিন্তু লাগবে না, কিন্তু খ ছ ঠ থ ফ উচ্চারণ করেন, এখানে প্রচুর বাতাস পাচ্ছেন আপনি। গ জ ড দ ব বাতাস নেই, ঘ ঝ ঢ ধ ব এখানে বাতাস আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলো হচ্ছে এই বিজোড় সংখ্যা 1 আর 3 এগুলো হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 হচ্ছে এগুলো মহাপ্রাণ। এখন ও ই মূর্ধন্য দন্ত ন ম এই পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি। কেন নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি? কারণ হচ্ছে এগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বেরিয়ে যায়, এই জন্য এই পাঁচটিকে বলা হয়েছে আনুনাসিক ধ্বনি বা নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি বা সানুনাসিক ধ্বনি বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার শোন, এই যে 25টি বর্ণকে, এই 25টি বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঘোষ অঘোষ। এই যে ক খ এগুলো হচ্ছে অঘোষ, আর এগুলো হচ্ছে ঘোষ। আমি গোল করে দিচ্ছি, যে গোল করে দিলাম, এগুলো হচ্ছে ঘোষ আর এগুলো হচ্ছে অঘোষ। ঘোষ কি আর অঘোষ কি? ঘোষ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় আহ আহ বাকযন্ত্র অনুরণিত হয়, কম্পিত হয়, গ জ ড দ ব ঘ এগুলো অনুরণিত হয় বা কম্পিত হয়, যে কারণে এগুলো হচ্ছে ঘোষ আর এগুলো হচ্ছে অঘোষ। এগুলো হচ্ছে অঘোষ, এগুলো ঘোষ। ঠিক আছে, তাহলে আমাদের কাছে অনেক বিষয় এখানে ক্লিয়ার হলো যে ক বর্গ কি, চ বর্গ কি, ট বর্গ কি, ত বর্গ কি, প বর্গ কি, কণ্ঠধ্বনি কি, তালব্য ধ্বনি কি, মূর্ধধ্বনি কি, দন্তন্য ধ্বনি কি, দন্ত ধ্বনি কি বা ওষ্ঠ ধ্বনি কি, এই সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হলো। তারপর স্পর্শ ধ্বনি কয়টি, কি কি সেগুলো আমরা জানলাম। এরপরে মাত্রার বিষয়টা আমরা জেনে গিয়েছি। এখন আসুন অন্তস্থ বর্ণ নিয়ে আমি কথা বলবো। প্রথমে অন্তস্থ জ র ল, এই তিনটিকে একত্রে বলা হয় অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ। আমাদের জিজ্ঞেস করেন কেন বলা হয় অন্তস্থ ধ্বনি বলার যৌক্তিক কারণ, ব্যাকরণ যেটি বলেছে যে এর মাথার উপর আছে স্পর্শ ধ্বনি আর এর নিচে আছে হচ্ছে শীষ ধ্বনি আছে, তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ, এই যে শীষ ধ্বনি আছে তিনটি, এই মাঝখানে অবস্থান করার কারণে এই তিনটিকে বলা হয়েছে হচ্ছে অন্তস্থ ধ্বনি। এবার এখান থেকে আরো কিছু তথ্য আপনাদের আমি লিখে দেব, র সম্পর্কে আপনারা লিখবেন। এটি হচ্ছে কম্পনজাত ধ্বনির বর্ণ, কারণ এটি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ কম্পিত হয়। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনির বর্ণ। কেন পার্শ্বিক ধ্বনি? এটি উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, যে কারণে লকে বলা হয়েছে পার্শ্বিক ধ্বনি। ল যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বার অগ্রভাগ যে লাগে হচ্ছে তালুর সঙ্গে এবং জিহ্বাটা ধনুকের মতো বেঁকে যায় এবং সজোরে দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, যে কারণে এই লকে বলা হয়েছে পার্শ্বিক ধ্বনি। এখন পার্শ্বিক ধ্বনির ডেফিনেশন যদি আমার কাছে চান তাহলে ব্যাকরণের ভাষায় বলবো যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে। এখন যদি আমাকে বলেন যে স্যার ল উচ্চারণের সময় আমি জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বের না করে এক পাশ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে পারবো বা পারা যায়, তাহলে দুপাশ কেন বলা হয়? হ্যাঁ,
যদি কেউ চেষ্টা করে তাহলে এক পাশ দিয়ে বাতাস বের করেও কিন্তু উচ্চারণ করতে পারবে, তখনও ওই ডেফিনেশনটা হয়ে যাবে এরকম যে এক পাশ বা দুপাশ দিয়ে যদি বাতাস বেরিয়ে যায়। ঠিক আছে, এবার আসেন শীষ ধ্বনি, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, এই তিনটিকে বলা হয়েছে শীষ ধ্বনি। শীষ ধ্বনি বলার কারণ হচ্ছে এগুলো উচ্চারণের সময় শীষ দেবার মতো শোনা যায়, এজন্য এগুলো হচ্ছে শীষ ধ্বনি। ঠিক আছে, আর হ হচ্ছে মহাপ্রাণের মধ্যে পড়বে, আর হ নিয়ে বিতর্ক আছে এটা শীষ ধ্বনির মধ্যে পড়বে কি পড়বে না। তবে শীষ ধ্বনি নবম দশম শ্রেণীর ব্যাকরণে তিনটির কথাই বলা হয়েছে। এই দুটো বর্ণ, এই যে একটা হচ্ছে র আর একটা হচ্ছে হ, এই দুটো হচ্ছে তালনজাত ধ্বনির বর্ণ, কারণ এই দুটো উচ্চারণের সময় জিহ্বা তাড়িত হয়, অর্থাৎ র উচ্চারণের সময় জিহ্বা তাড়িত হয়, কম্পিত হয়, দুটোই কম্পিত হয়। তবে র যখন উচ্চারিত হয় সেটা হচ্ছে সূক্ষ্ম, আর এটা হচ্ছে একটু স্থূল মোটা, যে কারণে তাড়িত কথা আমরা ব্যবহার করছি। এবার আসেন খণ্ডত্ব। খণ্ডত্ব হচ্ছে তয়ের হস চিহ্নিত খণ্ডরূপ। ত আর খণ্ডত্ব কিন্তু এক নয়, তর নিচে হসন্ত দিলে যা হয় সেটি হচ্ছে খণ্ডত্ব। শুধু ত যখন আমরা উচ্চারণ করি ত যোগ অ হয়, ত ত যখন আমরা উচ্চারণ করি তখন শুধু এই যে ত ত উচ্চারণ করলাম, তাহলে ত যোগ অ, ঠিক আছে, ত যোগ অ হয়। কিন্তু তর নিচে হসন্ত থাকলে সেটা খণ্ডত্ব, অর্থাৎ তর নিচে হসন্ত থাকলে যা খণ্ডত্ব হচ্ছে তাই। যেন হঠাৎ, এটা খণ্ডত্ব থাকার কারণে হঠাৎ আছে, এটা হঠাৎ তো বলার কোনো সুযোগ নেই, অর্থাৎ খণ্ডতর সাথে কখনো অ থাকে না। আর একটু বোঝাই দিই, এখানে কিন্তু অ থাকে না, বাট শুধু তো থাকলে এখানে একটা অ থাকে, আর খণ্ডত্ব থাকলে সেটা অ থাকে না, বরং তর নিচে হসন্ত দিলে যা হয় খণ্ডত্ব তাই, খণ্ডত্বের সাথে অ থাকে না। নিশ্চয় আমি বোঝাতে পেরেছি। এবার আসুন একদম নিচে দেখেন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এখন এগুলো পরের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না, এই জন্য অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলোকে বলা হয়েছে পরাশ্রয়ী বর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলছিলাম। আসলে ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন এসে থাকে, আর ধ্বনিতত্ত্বে অনেক বিষয় আছে যেগুলো আসলে শেষ করা বলে শেষ করা যাবে না, এত তথ্য এখানে আছে। তারপরেও আমার মনে হচ্ছে যে ধ্বনিতত্ত্বে যদি আরো একটি ক্লাস হতো তাহলে হয়তো শেষ করা সম্ভব হবে। তারপরে আমি শব্দে যাব, সমাস আছে, হ্যাঁ ক্লাস কিন্তু বেড়ে যাবে। ব্যাকরণের ক্লাস আসলে 10টা ক্লাসে শেষ করা খুব টাফ। এখন বেশি, যত আপনার বেশি পাবেন তত ভালো হবে। তবে আজকের আমি যে তথ্যগুলো দিয়েছি এখান থেকে আপনারা একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এই ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করবো না, আর একটা টপিকে গেলে এটা শেষ করতে অনেক সময় লাগবে। তো আজকে আমি আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজটি আপনারা লেখেন। সেটি হচ্ছে আজকে আপনাদের আমি যা কিছু পড়িয়েছি এখান থেকে 100টি অবজেক্টিভ তৈরি করতে হবে। 100টি অবজেক্টিভ তৈরি করা কোনো ব্যাপার না। যেমন আপনার যুক্ত বর্ণ আছে, এখানে কি কি বর্ণ আছে বানাবেন, এটাতে কি বর্ণ আছে, এখানে কি বর্ণ আছে, এখানে কি বর্ণ আছে, তারপরে স্বরধ্বনি, মৌলিক ধ্বনির মাত্রা, যে বিষয়গুলো আছে অনেক তথ্য আছে। এখান থেকে আপনারা 100টি নিজের মতো করে ওন স্টাইলে অবজেক্টিভ তৈরি করবেন। এটি কিন্তু আমি অফলাইনে ক্লাস করাতে গিয়ে অনেক কাজ দেই। আপনারা যে যেখানে আছেন, দূরে আছেন, আমি আপনাদের কাজ দিয়ে দিচ্ছি, কাজটা আপনারা যারা যারা করবেন আমাকে একটু কমেন্টস করেন দেখি। এই কাজটা করতে বেশি সময় লাগবে না, চেষ্টা করে দেখেন কারা কারা করবেন। প্লিজ একটু কমেন্টস করেন। আমি আজকে একটা পড়া দিচ্ছি, বৃহস্পতিবার এই পড়াটা আদায় করে নেব, ঠিক আছে। আর আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের পিডিএফ কপিটা আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর কি। এমনি নোটটা আমার কাছে রেডি আছে, জাস্ট দিয়ে দেওয়ার একটু বিষয়, এই আর কি। তো আজকে আমি যে যা পড়িয়েছি এখান থেকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা কারা কারা করবেন একটু জানান প্লিজ। 100টি অবজেক্টিভ তৈরি করবেন, ঠিক আছে।
আর এখান থেকে আপনারা কোনো কোশ্চেন এখন আমাকে করেননি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে জানাবেন আর কি, আমি জানিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর বই পড়ার কথা আপনি বলেছেন যে ব্যাকরণের জন্য বই, কোন বই পড়বো? ব্যাকরণের জন্য বোর্ডের 9 যে বোর্ডের বই আছে, বইটি তো সবাই পড়ে, আপনিও পড়বেন। তবে ব্যাকরণের জন্য আমি যে একটা বই লিখে দিয়েছি, বাংলা অনুসন্ধান বইয়ের মধ্যে ব্যাকরণের অংশ ব্যাপকভাবে এখানে তথ্য আমি দিয়েছি। আমি যা পড়াচ্ছি এগুলো তো আছে, আর অনেক তথ্য এখানে দেওয়া আছে। তার কারণ যখন আমি বইটি লিখেছি, বাংলাদেশে যত ব্যাকরণের বই সব কিন্তু আমার কাছে ছিল, এবং বিসিএস বিভিন্ন চাকরির পরীক্ষায় যত রকম প্রশ্ন এসেছে সেগুলো গবেষণা করে এই বইটি লিখে দিয়েছি, ঠিক আছে। এই বইটি আপনারা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। বইটি হচ্ছে দুর্মর, এখানে সাহিত্য ব্যাকরণ দুটোই আছে, দুর্মর বাংলা, সাহিত্য ব্যাকরণ। সাহিত্য ব্যাকরণ দুটোই আছে, এই বইটা আপনি কালেক্ট করতে পারেন। আর বইটা যদি মনে হয় বাজারের সবচেয়ে তথ্য সমৃদ্ধ, হ্যাঁ সবাই পড়ে বলে সেই বইটাই আপনার পড়তে হবে বা সেটাই যে সমৃদ্ধ বর্তমানে তা কিন্তু না। আপনি এই দুর্মর বাংলা পড়লে আপনি আমাকে ফোন করে বলবেন যে বাজারে যত বই আছে সব হচ্ছে এই বইতে সবচেয়ে তথ্য বেশি, তথ্য সমৃদ্ধ, এটা আপনি আমাকে ফোন করে বলবেন, ঠিক আছে। এই জন্য বইটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর যদি কেউ এখান থেকে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে খরচ দিয়ে দিলে এখান থেকে পাঠিয়ে দিবে, আর ঢাকায় যারা কাছে কাছে থাকে তারা এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এই আর কি। তো আজকে ক্লাস আর বাড়াতে চাচ্ছি না, যে কোনো বিষয়ে আপনারা কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ রাখবেন, এবং ইনবক্সে আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে। ওখানে তথ্য দিয়ে দিবেন কি কি আপনি জানতে চাচ্ছেন, সেখানে আপনি দিয়ে রাখবেন। সবসময় তো মেসেঞ্জার ঢুকতে পারি না, তারপরে আপনি ওখানে দিয়ে কোনো বিষয় জানার জন্য কিছু কোনো তথ্য জানার দরকার হলে যদি জানতে দরকার হয় তাহলে অবশ্যই আপনারা মেসেঞ্জারে আমাকে নক করবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আর বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আর আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে, ঠিক আছে। বৃহস্পতিবারে 11টাতে শিডিউল, কিন্তু এখন ওই আর চেঞ্জ হচ্ছে না, এভাবে চলবে, সপ্তাহে 6 দিন ক্লাস চলবে, 2 দিন বাংলা, 2 দিন ম্যাথস, 2 দিন আন্তর্জাতিক, ঠিক আছে। এই আর কি। আর এখানে আমি বলে দিই, অনেকেই স্পেশাল বাংলা পড়তে চাচ্ছেন, যারা পড়তে চান এই বিষয় কিন্তু আমরা স্বাধীন। একটা কথা কিন্তু আমি পরিষ্কার করতে চাই, আবারও বলছি, আপনি 3 3জন টিচারের কাছে ভর্তি হয়েছেন, একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছেন, আপনার যতটুকু আপনাকে দিতে চেয়েছে টিচাররা ততটুকু আপনি এখান থেকে আদায় করে নেবেন, এটা কিন্তু আপনার অধিকার, ঠিক আছে। এর বাইরে যদি আপনি কোনো টিচারের কাছে পড়তে চান, আমাদের কাছে বা অন্য কারো কাছে পড়তে চান, সেই ব্যাপারে কিন্তু আপনি স্বাধীন, ঠিক আছে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।